আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা বলেন, আপনাদের প্রিভিয়াস ক্লাসের কি অবস্থা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকে থেকে আমরা বিজনেস কাজ শুরু করব। প্রিভিয়াস ক্লাসের কারো যদি প্রবলেম থাকে কোনো বিষয়ে, তাহলে সেটা আমরা রিকভারি করি। বলেন, কিছু বলছেন? প্রবলেম নাই কারো না? অনেক সমস্যা। কি সমস্যা বলেন? ভুলে যাই। স্যার, আমার একটা প্রবলেম হয়েছে। এটা কি আমার ল্যাপটপের জন্য হয়েছে কিনা জানি না, সফটওয়্যারের জন্য। পেন টুল দিয়ে যখন শেপ নিব, তখন অ্যাড অ্যাঙ্কর টুল সিলেকশন হতে চাইনি। তারপরে আপনার মতো ক্রপ ও করাইতে পারিনি। এটা অনেক প্রবলেম হয়েছিল কালকে। আজকে কি একটু দেখাই দিবেন? একটা পয়েন্টগুলো সিলেক্ট করার জন্য অ্যাঙ্কর টুল আপনি পেন টুল দিয়ে কাস্টমাইজ করেছেন না, সেটা আমি করতে পারিনি এটা। আচ্ছা, পেন টুল দিয়ে যে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করতে পারছি সেই বিষয়টা। জি হ্যালো স্যার, আমার তো গ্রুপে রিকোয়েস্ট করা হয়েছিল, অ্যাকসেপ্ট করা হয় না এখনো। টেস্ট করছিলেন? আচ্ছা, দেখতেছি, এখনই দেখতেছি। স্যার আমারটাও করা হয় নাই। আমি এখনো দেখতেছি, 1 মিনিট। কথা ভালো করে আসে না, কথা না না, কথা তেমন বোঝা যায় না, কথা বোঝা যায় না। দেশে বসে কথা বলতে হবে মোবাইলে যে। আচ্ছা, বিপুল রায়হানকে, বিপুল রায়হান জনতার হাসে না। আচ্ছা, রেজাউল করিম মাসুম, আপনাকে অ্যাপ্রুভ করে দিলাম। তারপর সে আমি জালালউদ্দিন। আর বিপুল রায়হান কি এখানে আছেন? নাই। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট কি বলছিলেন? আমি এখান থেকে একটা শেপ টুল নেই, দেখেন আমি আপনার কোশ্চেন বুঝছি কিনা সেটা খেয়াল করেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। স্ক্রিন দেখা যায় না। ও সরি, শেয়ার না করে আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখেন কার প্রবলেম। এটার মধ্যে কি আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব? জি স্যার। আচ্ছা, পেন টুলে যাব না। দেখেন পেন টুলকে আমি একটু বড় করে নেই। আমি এখন পেন টুল আছে, আমি এই যে আমার শেপের মধ্যে যে পাথটা আছে, আমরা পাথ বলতে যেটাকে চিনি, একেবারে বর্ডারের যে লাইনটা থাকে, তো এটার উপর মাউসটা নিলাম, তাহলে দেখো প্লাস সাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছি? জি স্যার। এখন আমি একটা ক্লিক এখানে যদি করি, তাহলে এখানে ট্যাঙ্ক পয়েন্ট তৈরি হবে। দেখেন এই যে ট্যাঙ্ক পয়েন্ট তৈরি হয়েছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন, মানে এটাকে মুভ করতে পারেন,
তো দেখেন আমি এই যে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা তৈরি হয়েছে, তার দুই সাইডে দুইটা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হ্যান্ডেল দুইটা আর কি, যেটাকে আমরা চিনি হ্যান্ডেল নামে। তো এটাকে ধরে জাস্ট এভাবে আমি কন্ট্রোল ধরে আমি মুভ করতেছি। দেখেন বুঝতে পারছি? আমি যদি চাই একটা হ্যান্ডেলকে মুভ করব, তাহলে আমরা অল্টার ধরে মুভ করতে পারি। দেখেন, আর যদি আমি দুইটা হ্যান্ডেলকে একসাথে মুভ করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল ধরে এটাকে এভাবে মুভ করতে পারি। স্যার তারপরে কি মানে কন্ট্রোল ইন্টার দিয়েছেন? কন্ট্রোল এন্টার না, আমি জাস্ট Select. মুভ, এটাকে সিলেকশন করবেন নাকি? আমি ধরে নিয়ে যে এটা আমি একটু কার্ভ করছি, এটাই আমার যথেষ্ট স্যার, এটাই আমার কাজ। So, আমি মুভ চলে গেলাম, এটাকে ডিসিলেক্ট করে দিলাম, বাস শেষ। তারপর কি করতে চান বলেন? জি না স্যার, এটার জন্যই আমি কন্ট্রোল ইন্টার দিলে অনেক সময় সাদা সাদা ট্রান্সফরমার পিক এসে পড়তো, না, এই জন্য এখানে এই কন্ট্রোল সমস্যা এন্টার দিবেন না, এখানে জাস্ট আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছেন, অ্যাড করার পরে এটাকে জাস্ট আপনি ছেড়ে দিবেন, এই আর কিছু না। জি স্যার, এটাই ছিল আমার কোশ্চেন। ওকে। আর উম্মে সালমা, আপনি কি সমস্যা বলেন? আপনার অনেক সমস্যা। সমস্যা বলেন। বললো অনেক সমস্যা, এখন কথা বলেন। আর কারো কোনো প্রবলেম আছে? জালালউদ্দিন, আপনি ভিডিওগুলো দেখে নিন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিব। আর কারো প্রবলেম নেই না? তাহলে আমরা বিজনেসটা শুরু করব। জি স্যার, শুরু করেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বুঝতে ও স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। ক্লিপিং পাথ আর ক্লিপিং মাস্ক, দুটার মধ্যেই বুঝলাম না। আমাদের বুঝেন নাই? একটাও বুঝেন নাই নাকি? প্রেস লাগিয়ে দেন দুইটা, কোনটা? প্রেস লাগাই দিই। ঠিক আছে, তাহলে আমি ডেস্কটপ, আমি সফটওয়্যারটা শেয়ার করতেছি। আচ্ছা, ফটোশপ দেখতে পাচ্ছেন? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। ক্লিপিং মার্কসটা আগে বোঝেন। ক্লিপিং মার্কসটা হচ্ছে কোনো একটা শেপের সাথে বা কোনো একটা টেক্সটের সাথে আপনি হচ্ছে কোনো একটা ইমেজকে তার মধ্যে ঢোকায় দেওয়া, এটাকে বা ক্লিপ করা। আমরা দেখছি না যে ধরেন ফ্রেমে ছবি বাঁধতে দেখি না, ফ্রেমের মধ্যে দেখছেন, ওয়ালের মধ্যে ফ্রেমের মধ্যে ছবি ঢুকায় দেখছেন? কিভাবে বোঝায়? জি স্যার। দেখেন না সবাই যে একটা ফ্রেমের মধ্যে ছবিকে ফ্রেম করে সেটা দেওয়ালে ঝুলায় রাখে। জি স্যার, ওই যে ফ্রেমের মধ্যে ছবিটা ঢুকাইছে না, এটা হচ্ছে ক্লিপিং মার্কস। বুঝতে পারছে? কনসেপ্টটা একটু ক্লিয়ার? জি স্যার। একটা জি ফ্রেমের মধ্যে একটা ছবি ঢোকানো বা কোনো একটা ইমেজ ঢোকানো, এটা হচ্ছে কি ক্লিপিং মার্কস। তো ক্লিপিং মার্কসটা কিভাবে করতেছে আমরা দেখি।
ধরে নিই আমার এটা হচ্ছে একটা ফ্রেম। ওকে, এখন এটার মধ্যে আমি একটা ছবি নিয়ে আসবো। তাহলে আমি এখানে একটা ছবি নিয়ে আসি, ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড করি, যেটা আমি এই ডকুমেন্টে আনবো। ওকে, দেখেন এই ইমেজটা আমি চাচ্ছি আপনার এই এই ফ্রেমের মধ্যে ঢুকাই দিব। ওকে, সো এটাকে একটা ফ্রেম বানিয়ে দিয়ে আমরা একটা স্ট্রোক দিই, তাহলে একটা ফ্রেমের মতো হয়ে যাবে। এটাকে যাই আমি এখানে শেপ টুলে গেলাম, শেপ টুল থেকে এখানে একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটা আমি এখানে বাড়ায় দিব, ধরুন আমি 10 দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? এখন এটার মধ্যে আমরা হচ্ছে ইমেজটাকে ঢোকাবো, ক্লিক করব। তো আমি জাস্ট ইমেজটা এখানে নিয়ে যাই। তো ক্লিপিং মাস্ক করার শর্ত হচ্ছে আপনার ফ্রেমটা থাকবে নিচে আর ইমেজটা থাকবে উপরে। নরমালি আমরা রিয়েলি যেটা দেখি, ছবিটা তো উপরে থাকে আর নিচে তো ফ্রেমটা থাকে, তাই না? সো ঠিক সেম ভাবে এটাই আপনি এখানে লেয়ারে খেয়াল করেন, আপনার যেটা হচ্ছে আপনার শেপ থাকবে, সেটা থাকবে নিচে, আর যে ইমেজটাকে আপনি ক্লিক করবেন মানে ফ্রেমের মধ্যে ঢুকাবেন, সেই ইমেজটা থাকবে উপরে। তো এখন উপরের আপনি ইমেজটাকে সিলেক্ট করে দেন আপনি এই যে দুইটা লেয়ারের মাঝখানে একটা দাগ আছে দেখেন, এখানে মাউসটা নেন, অল্টার ক্লিক করেন, অল্টার ধরে রাখেন, তাহলে দেখেন একটা অ্যারো দেখতে পাচ্ছেন আপনার। এই অ্যারো মানে হচ্ছে আপনি এখন আমি যদি মাউস ক্লিক করি তাহলে ইমেজটা আমার হচ্ছে ফ্রেমের মধ্যে ঢুকে যাবে বা শেপের মধ্যে ঢুকে যাবে। সো আমি দেখেন এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন ইমেজটা ঢুকে গেছে না? বুঝতে পারছি উম্মে সালমা, আপনার বিষয়টা ক্লিয়ার? ক্লিপিং মার্কস ক্লিয়ার? জি স্যার, আবার লেয়ার মাস্ক কি? আচ্ছা, হ্যাঁ, লেয়ার মাস্ক বা ইমেজ মাস্কিং সেটা আরেকটা বিষয়, সেটা বলতেছি। তো ক্লিপিং মাস্ক কিন্তু ক্লিয়ার, এটা নিয়ে যেন প্রবলেম না হয়। কারণ ডিজাইন করতে গেলে, যেমন আজকে বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে এখানে হয়তো ক্লিপিং মার্কসের ব্যবহার থাকবে। আচ্ছা, তো এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে কি ক্লিপিং মার্কস, মনে থাকবে। ক্লিপিং মার্কসকে একটা ফ্রেমের সাথে তুলনা করবেন, তো ফ্রেমের মধ্যে কোনো একটা ইমেজকে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, লেয়ার মার্কসটা বোঝার আগে আমরা একটু এখানে এরেজার টুল বুঝি। আমি এখান থেকে ধরেন ইমেজটাকে নিয়ে আসি কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড, এটাকে আমি ডিলিট করে দিই। এই ইমেজটা আছে, ওকে। এখন আমরা হচ্ছে কি বুঝবো, লেয়ার মার্কস, তাই না? সো লেয়ার মার্কসটা বোঝার আগে আমরা একটু এখানে দেখি এরেজার টুল, একটা টুল আছে খেয়াল করেন, এই যে এরেজার টুল। এরেজার টুল দিয়ে কি করে বলেন? ইরেজ করে, মুছে ফেলে। মুছে ফেলে, তাই না? সো আমি এখানে এরেজার টুলে ক্লিক করলাম, আমার ইমেজটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না বলেন তো? দেখেন আমার কাজটা কাজ করতেছে না এই ইমেজের উপরে, কেন? আমার লেয়ার গুলো খেয়াল করেন। প্লেস করে আনা এই জন্য। লেয়ার সিলেক্ট করেন। লেয়ার সিলেক্ট আছে এখানে, গতকাল কি হয়েছে স্মার্ট অবজেক্ট, দেখেন আমার ইমেজটা স্মার্ট অবজেক্ট করা, দেখতে পাচ্ছে? স্মার্ট অবজেক্ট ভুলে গেছেন আজকে? কালকে লাস্টে ছিলাম না তো। কাউকে ছিলেন না? আচ্ছা, লাস্টে দেখেছিলাম না। স্মার্ট অবজেক্ট তো ফার্স্টের দিকে আমরা বলছিলাম। যাই হোক, এটা স্মার্ট অবজেক্ট করা আছে, সেই জন্য এখানে সরাসরি এটা এডিটেবল না। এখানে আমি যদি ডবল ক্লিক করি তাহলে অন্য জায়গায় গেলে এটা এডিট হবে। যদি ছিলেন না, মনে না থাকে, এখন বুঝে নেন। আপনি স্মার্ট অবজেক্ট থাকলে আপনি চাইলে এটাকে রাস্টারাইজ করে নিতে পারেন কাজ করার জন্য, অথবা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ডবল ক্লিক করেন, তাহলে এটা নতুন ট্যাব নিয়ে এটা ওপেন হবে। এই যে এখন এই জায়গার মধ্যে আপনি এটাকে বুঝতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি এখানে এসে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে দিলাম। এখন রাস্টারাইজ করে দিলাম, এখন দেখেন আমার ব্রাশ টুল বা এডিটর টুল এখানে কাজ করবে। তো আমি একটু বড় করে নিচ্ছি এডিটর টুলটাকে, বড় করে দেখেন আমি মুছতেছি। ওকে,
জাস্ট ইরেজ করে দিচ্ছি। ইরেজটা আমরা দুই ভাবে করতে পারি, একটা ওটা হার্ডলি করতে পারি, আর একটা হচ্ছে সফটলি করতে পারি। তো আমরা যদি সফটলি ইরেজ করতে চাই, আমি কন্ট্রোল জেড দিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে আমি ব্রাশটাকে আমি সফট করে দিচ্ছি, দেখেন সফট। ওকে, এখন আমি এটাকে ইরেজ করি, তাহলে দেখেন সফটলি ইরেজ হচ্ছে, তাই না? তো ইরেজার টুলের কনসেপ্টটা ক্লিয়ার। আমরা কোনো কিছু ইরেজ করতে পারি, এটা সফট ভাবে করতে পারি, আবার হার্ড ভাবেও ইরেজ করতে পারি। আচ্ছা, এখন আসে আমরা লেয়ার মাস্ক। লেয়ার মাস্কটা সেম কাজটাই করতেছে। আপনার একটা ইমেজকে কি করবে, ইরেজ করবে। তো এই যে ইমেজটাকে ইরেজ করবে, তো এই আপনার এরেজার টুল দিয়ে ইরেজ করা আর লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ইরেজ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমি এরেজার টুল দিয়ে যখন কাজটা করতেছি, এটা পার্মানেন্টলি হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ওয়ে। অর্থাৎ আমার ইমেজটা আমি যে কাজ করতেছি এটা পার্মানেন্টলি হয়েছে, এবং আমি যদি এটাকে সেভ করে ফেলি ইমেজটাকে, পরবর্তীতে আমি যদি চাই যে আমি এখানে ইরেজ করছি, এটাকে আমি আবার ব্যাক আনবো, তাহলে আমার দ্বারা পসিবল না, বা সফটওয়্যারের দ্বারা পসিবল না। বুঝতে পারছি? যদি আপনি এরেজার টুলে ইরেজ করেন এবং ফাইলটাকে সেভ করে দেন, সেভ করার পর পুনরায় আপনি এটাকে আবার ফাইলে ওপেন করেন, এবং আপনি চাচ্ছেন যে ইরেজ করছেন সেটা আপনার এখন ফুল ইমেজটা দরকার, আপনি চাচ্ছেন যে ইরেজটাকে ব্যাক করবেন, তাহলে আপনার পসিবল না। বুঝতে পারছেন? আর যদি আপনি এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করেন, দেন এটাকে আচ্ছা আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই, আপনি মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার। আমি এটাকে ইরেজ করলাম, ওকে, ইরেজ করার পর আমি এখন কন্ট্রোল জেড দিলে কিন্তু ফেরত আসতেছে, বাট আমি এখন এটাকে ফেরত আনবো না, আমি জাস্ট সেভ করে দিই। ফাইল থেকে আমি এটাকে সেভ এস করলাম, দেন হচ্ছে আমি ডেস্কটপে যাই, এখানে আমি দিলাম হচ্ছে E1, ওকে, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। সরি, আমি এটাকে জেপিজি সেভ করব। আচ্ছা, আমি পিএনজি সেভ করি, সমস্যা নেই। সেভ করে দিলাম, তারপর দিলাম হচ্ছে E1, ওকে, সেভ। ওকে, ফাইলটা সেভ করে দিলাম। এখন আমি ইমেজটা কেটে দিই, কেটে দিয়ে আমি ফাইলে যাই, ফাইল থেকে ওপেন থেকে আমি এটাকে ফাইলটাকে আবার নিয়ে আসবো, এই যে E1, ওকে, দেন এটাকে ওপেন করে দিলাম। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জেড দিই, কাজ করছে? না স্যার। এটা কি ফেরত আসতেছে না। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আসতেছে না। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এরেজার টুল দিয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে এটা ফেরত আসবে না। আচ্ছা, এখন আমি এই কাজটা কি করব, যে আপনার লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমি মূল ইমেজটা আবার নিয়ে আসি। মূল একটা ডকুমেন্ট এটা অ্যাপ্লাই নিয়ে আসলাম। সো এখানে এসে আমি এটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, এখন আমি এই ইমেজটার মধ্যে আপনার লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। দেখেন আমি এখান থেকে এই যে নিচে দেখেন মার্কস আছে, এটাকে বলা হয় লেয়ার মার্কস, দেখতে পাচ্ছেন? তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম, তাহলে আমার ইমেজের পাশে দেখেন একটা হোয়াইট, একটা ধরেন একটা কিছু অ্যাড হয়ে গেছে। এই যে হোয়াইট যে পার্ট অ্যাড হয়েছে, এটাকে বলা হয় কি, মার্কস। বুঝতে পারছেন? লেয়ার মার্কস। দেখেন এখানে লিখে আছে লেয়ার মার্কস থাম্বনেল। অলরাইট, এখন এখানে এই লেয়ার মার্কসটা দেখেন কি আছে, হোয়াইট আছে না? দেখেন এই লেয়ার মাস্কটা কিন্তু এরেজার মতো কাজ করবে, তবে এখানে একটু ডিফারেন্ট ভাবে কাজ করবে। তো লেয়ার মাস্কটা আমি আপনাদেরকে সহজে যদি বুঝাতে চাই, আমি আপনাদেরকে एग्जांपल দিছিলাম যে একটা জানালার সাথে অথবা একটা দরজার সাথে আপনি যদি একটা উইন্ডো কল্পনা করেন, যে আপনার উইন্ডোটা বন্ধ আছে এবং বাইরে থেকে আপনি ভিতরে কি আছে সেটা দেখবেন। যদি বন্ধ থাকে আপনার উইন্ডোটা, তাহলে কি আপনি দেখতে পাবেন? পাবেন না। বাট আপনার উইন্ডোটা যদি খোলা থাকে, তখন আপনি বাইরে থেকে যদি আপনার ঘরের ভিতরে দেখতে চান, তাহলে আপনি দেখতে পাবেন। সো এখানে লেয়ার মাস্কটা হচ্ছে সেম, অর্থাৎ আমার মূল লেয়ারের পাশে দেখেন একটা নতুন একটা লেয়ার অ্যাড হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি লেয়ার মাস্ক। এখন এই লেয়ার মাস্কটা কাজ করতেছে কয়েকটা বিষয় নিয়ে কাজ করে। নাম্বার 1 হচ্ছে এটা কাজ করবে ব্রাশ টুল নিয়ে। কোন টুল নিয়ে কাজ করবে? ব্রাশ টুল নিয়ে।
এবং এটা কাজ করবে হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারকে নিয়ে। তবে এখানে শর্ত হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে মাস্ট হচ্ছে আপনার আপনার হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক থাকতে হবে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে। এটা হইতে পারে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে পারে, বা ফরগ্রাউন্ড কালার আপনার হচ্ছে হোয়াইট থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে পারে, যেটাই হোক। So, এখানে লেয়ার মাস্ক তাহলে ব্রাশ টুল দিয়ে করতে হয়? হ্যাঁ ব্রাশ টুল দিয়ে করতে হবে। লিখে রাখেন লেয়ার মাস্ক ব্রাশ টুল দিয়ে কাজ করে, লেয়ার মাস্ক কাজ করে হচ্ছে ব্রাশ টুল দিয়ে, সহজে লিখেন। দেখেন এখন আমরা এখানে লেয়ার মাস্ক অ্যাড করছি না, এখন আমি যাব কোথায় ব্রাশ টুলে। এই যে ব্রাশ টুলে চলে আসে, এই যে জেনারেল ব্রাশ, যেটা এই টুলটা নিয়ে কাজ করবে। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নাম্বার 1 আপনি এখানে ব্রাশ টুলে আসেন কিনা, নাম্বার 2 আপনি এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এন্ড হোয়াইট আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাস্ট দেখতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে এটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়টা আমরা দেখব। আমি এটাকে জাস্ট হচ্ছে একটু বড় করে দিচ্ছি ব্রাশটাকে। ওকে, এখন আমার এখানে কি আছে, হোয়াইট আছে তাই না, হোয়াইট আছে তো। পাশের ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইমেজটা দেখতে পাচ্ছি না, তার মানে আমরা ধরে নেই আমার এখন আপনার জানালাটা খোলা আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস কি জানি, আরেকটা জিনিস কি জানি, ব্রাশ টুল। ব্রাশ টুল কোন কালারটা নিয়ে কাজ করে অলওয়েজ? ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্রাশ টুল নরমালি, ব্রাশ টুল আমরা তো মার্কস হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করবে, আর ব্রাশ টুল নরমালি কোন কালার নিয়ে? ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা নিয়ে মূলত ব্রাশ টুল। আমরা যদি কোনো এখানে ব্রাশ করি তাহলে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আমার এখানে দেখেন ফরগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক আছে। আমি চাচ্ছি এই যে আমার এই মার্কসটা আছে এটাকে আমি ব্ল্যাক দ্বারা ফিল করে দিব। তাহলে ব্ল্যাক দ্বারা ফিল করতে গেলে আমাকে কি করতে হবে, আমার এটাকে কালারটা চেঞ্জ করে নিতে হবে না, ফরগ্রাউন্ড কালার যেহেতু ব্ল্যাক নিয়ে কাজ করে। তো আমি এই কালারটাকে রিভার্স করে দিলাম, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম। এখন আমি যদি এখানে এভাবে ঘষি তাহলে দেখেন আমার ইমেজটা মুছে যাচ্ছে। আচ্ছা, এটা হার্ডলি মুছতেছে, আমরা এখানে সফট ব্রাশটাকে ইউজ করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্রাশটাকে সফট করে দিলাম। তো এখন আমি মুছি, দেখেন এটা কিন্তু মুছতেছে। ব্রাশ টুলে যেভাবে ইরেজার টুলে যেভাবে কাজ করছে এটা কিন্তু সেম ভাবে কাজ করতেছে, একটু স্লো কাজ করতেছে, এটা হোক, আমরা একটু ওয়েট করি। আমি কিন্তু সম্পূর্ণ মুছে দিলাম, তাই না? এখন আমার খেয়াল করেন এই যে আমাদের মার্কস যে অ্যাপ্লাই করছি, মার্কসে খেয়াল করেন এখন কি কালার আছে, ব্ল্যাক। ব্ল্যাক আছে। তাহলে আমরা কি এক্সাম্পলটা ক্লিয়ার? যদি এই জায়গাটা যদি হোয়াইট থাকে তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো, আর এই জায়গাটা যদি ব্ল্যাক থাকে তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার লেয়ার মার্কসের মানে বেসিক বিষয়, যেটা আপনার মাথায় সবসময় রাখবেন। যে কোনো ইমেজকে যদি আপনি মুছতে চান তাহলে হচ্ছে আপনি ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে নেবেন, তাহলে মুছবে। আর যদি কোনো ইমেজকে আপনি ফেরত আনতে চান ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নেবেন, তাহলে এটা কি করবে, ফেরত আসবে। এখন যদি আমি ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিই এবং এটাকে ঘষি তাহলে দেখেন আমার ইমেজটা ফেরত আসতেছে। বুঝতে পারছি? যেটা আমরা ইরেজার টুলে করতে পারতাম না। ইরেজার টুলে যদিও একটা অপশন আছে, ওইটা আমার দেখায় নেই, ওটা পারফেক্টলি কাজ করবে না, তো ওইটা স্কিপ করছে। বাট আমরা এখানে মার্কসে অ্যাপ্লাই করব। দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আমার এই টোটাল ইমেজটা কিন্তু ফেরত আসতেছে। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার যে আমার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে যদি আমি ঘষি তাহলে ইমেজ মুছবে, ফরগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে যদি ঘষি তাহলে হচ্ছে আমার ইমেজ ফেরত আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এটাকে সেভ করব। দেখেন আমি জাস্ট ফাইল থেকে আমি এটাকে সেভ করে দেই। আমি দেব হচ্ছে মাস্ক 1। ওকে, সেভ করে দিলাম, দেখেছি পেজে সেভ করলাম এবং এই ফাইলটাকে আমি রিমুভ করে দেব। দেন ফাইল থেকে ওপেন থেকে আমি আবার
সেই ফাইলটাকে নিয়ে আসবো, মাস্ক 1। ফাইলটাকে নিয়ে আসলাম। তাহলে আমি চাচ্ছি পুরো ইমেজটাকে ফেরত আনতে। তাহলে আমি কি করব, এখান থেকে এই মাস্ককে অ্যাপ্লাই করব, ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে আমি সিলেক্ট করব। যদি সিলেক্ট না থাকে ফরগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করব, কারণ আমি কি চাচ্ছি ইমেজটাকে ব্যাক আনবো। তাহলে দেখো আমি এখন বসতেছি। তাহলে কি আমরা ক্লিয়ার হচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কসটা কি, লেয়ার মার্কস কি আর ক্লিপিং মার্কস কি? তাহলে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ, আচ্ছা। ক্লিপিং পাথ হচ্ছে পেন টুল দিয়ে আপনি যখন কোনো একটা সাবজেক্টকে সিলেক্ট করবেন, সেটা হচ্ছে ক্লিপিং পাথ। কোন একটা অংশ আলাদাভাবে সিলেক্ট করার হ্যাঁ জন্য হ্যাঁ, ক্লিপিং পাথ ব্যবহার করা হয়। ক্লিপিং পাথ দেখাইতে হবে সালমান? না স্যার, মানে ক্লিপিং মাস্ক আর পাথের তফাৎ মানে পার্থক্যটা কি? ইউজ পার্থক্য, আপনি কি বলেন না বলেন। সেটাই তো স্যার, কি কি পার্থক্য? আচ্ছা, ক্লিপিং মার্কস নিয়ে কোনো প্রবলেম নাই তো? না স্যার। ক্লিপিং মার্কসের সাথে ক্লিপিং পাথটাকে কখনো মিলাতে দেন না, ক্লিপিং পাথ আলাদা জিনিস। আচ্ছা দেখাচ্ছি, এটা তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসে। এই সেশনটা প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা দেখেন ক্লিপিং পাথ, দেখেন ক্লিপিং পাথ হচ্ছে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে, দেখেন সিলেক্ট করতে গেলে আমরা কি করতে পারি, নরমালি কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এভাবে সিলেক্ট করতে পারি, তাই না? বুঝতে পারছেন? এই যে আমরা সিলেক্টটা তৈরি করলাম, এখানে সিলেকশন করলাম, এই সিলেক্টটাকে আমরা দুই ভাবে করতে পারি, মানে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, তো এটা হচ্ছে নরমাল সিলেকশন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন সিলেক্ট করে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। ইমেজটাকে ডিলিট করতে পারেন, ইমেজটাকে হচ্ছে আপনি এটাকে আবার ক্লিপিং মাস্ক করতে পারেন, কোনো ব্যাপার না। বাট আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি করবো হচ্ছে পেন টুল দিয়ে। পেন টুলে গেলাম, এই জায়গায় আমরা খেয়াল করবো যে পাথ আছে কিনা, দেন আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। ওকে, আমি ধরে নিচ্ছি এখান থেকে শুরু করলাম, আমি জাস্ট এখান থেকে রাফলি এভাবে করে যাচ্ছে। এই যে আমি এটাকে বারবার ক্লিক করতেছি পেন টুল দিয়ে, হ্যাঁ, সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য। এই কাজটাকে বলা হয় ক্লিপিং পাথ। এটা সুবিধা কি, কোনটাতে বেশি ভালো? সুবিধা হচ্ছে পেন টুলে করবেন, পেন টুলে করলে আপনি পারফেক্টলি করতে পারবেন। আপনি পেন টুলে করলে আপনার হচ্ছে বিভিন্ন আপনার যে আপনি যেমন টি শার্টটাকে আপনি আলাদা করতে পারতেছেন খুব সহজে, পারফেক্টলি আপনি সিলেকশন তৈরি করতে পারতেছেন। আপনি যদি সিলেকশন ভালোভাবে করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডের একটা ভাব থেকে যাবে, ইমেজটা দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য আমরা ক্লিপিং পাথ করব। স্যার ওয়ার্প টুল যে করেন ওইটা কেন করা হয়? ক্লিপিং টুল পাথ কি টুল বললেন? ওয়ার্প। বলেছি ওয়ার্ক টেক্সট ওই পাথের মধ্যে স্যার ওয়ার্ক আছে না, ওইটার কথা বলতেছে মেবি। আচ্ছা, ওয়ার্ক পাথ। আচ্ছা, ওয়ার্ক পাথটা হচ্ছে দেখেন আমরা এই ইমেজের মধ্যে যখন পাথ করলাম, হ্যাঁ, সো যখন আমরা এই পাথ মোডে থেকে যখন এই কোন একটা ইমেজকে পাথ করব, সেটা আলাদা একটা অপশনের মধ্যে এই পাথটা সেভ হয়।
পাতটা থাকে আর কি। সেটা হচ্ছে দেখেন এখানে লেয়ার, চ্যানেল এবং হচ্ছে পাতের পাশে দেখেন পাত নামে একটা অপশন আছে, খেয়াল করেন। যদি এই পাত আপনার হচ্ছে লেয়ার প্যানেলে না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে এই পাতটাকে নিয়ে আসতে পারেন। এই যে পাত, এখানে টিক মার্ক দিলে এটা আপনার লেয়ারের সাথে অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড না থাকে আপনি অ্যাড করে নিতে পারেন, অটোমেটিকলি লেয়ারের সাথে চলে আসবে এটা। আচ্ছা, এখন আমি যদি এই পাতে যাই, পাতে গেলে দেখেন এখানে ওয়ার্ক পাথ নামে একটা লেখা দেখতে পাচ্ছেন, জি স্যার। দেখতে পাচ্ছি। তো এই যে ওয়ার্ক পাথ লেখাটা, এটা এখানে কেন, আমরা যে এতক্ষণ এই যে পাথ করলাম ইমেজের মধ্যে, সেই পাথটা আমার এই জায়গার মধ্যে অটোমেটিকলি চলে আসে। মানে আমি যখন কাজটা করতেছি, এই কাজটা আমাকে বোঝাচ্ছে যে আমি এই পাথের মধ্যে বা এই একটা পাথ নিয়ে আমি কাজ করতেছি, রানিং আছে আমি। তো আমরা কি করি যে এই পাথটা যেন ডিলিট না হয়ে যায়, যেন আমরা পরবর্তীতে পাথটা মানে প্রয়োজন হলে যেন আবার নিয়ে আসতে পারি, তখন এখানে ডবল ক্লিক করে এটাকে আমরা সেভ করে দিই। দেখেন এখানে সেভ পাথ লেখা আছে। তো আমি এখানে ধরেন আমি ফুল বডি দিয়ে সেভ করে দিলাম, ফুল বডি। তাহলে হবে কি, এই পাথটা আমার এখানে পার্মানেন্টলি সেভ থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে ডিলিট করে দিব ততক্ষণ পর্যন্ত এই পাথটা ডিলিট হচ্ছে না এখান থেকে। তো এখানে আপনার এখন না আসলে চলবে, আপনি এখানে এসে দেন আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। বাট আপনার জানা থাকবে যে আমরা এখানে যে পাথটা করছি সেটা আমার এই পাথ অপশনে এই জায়গায় গেলে আমরা পাবো। বুঝতে পারছি? স্যার তাহলে ওয়ার্ক পাস করলে আমি মডিফাই করতে পারবো পরে, এটাই? ওয়ার্ক পাথ করলে মডিফাই করতে পারবেন, না করলেও করতে পারবেন, বাট ওয়ার্ক পাথটাকে আপনি সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করে যদি রেখে দেন তাহলে এটাকে পরবর্তীতে চাইলে যদি আপনার মূল ইমেজটা মানে লেয়ার থেকে যদি এটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি ওখান থেকে এটা আবার নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ওয়ার্ক পাস না করি এমনি শুধু ক্লিপিং পাস করলে তাহলে কি আর পরে মডিফাই করতে পারবো না? পারবেন, মডিফাই করতে পারবেন, কিন্তু এটা আপনার অটোমেটিক, আমি তো পাথের মধ্যে গিয়ে কিছু করিনি, আমি তো এই আপনার লেয়ারে থেকে এটাকে ক্লিক করলাম, তাই না? এটা কিন্তু অটোমেটিকলি এই জায়গায় হয়ে গেছে। তো আপনি এটাকে জাস্ট সেভ করে দিতে পারেন। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন এটা সেভ করে আপনি কাজ করবেন। জাস্ট ডবল ক্লিক করলে আপনি সেভ হয়ে যাবে, এটা নামটা রিনেম করলে সেভ হয়ে যাবে। মডিফাই আপনি সব জায়গায় করতে পারবেন। আপনি এখন যদি এখানে মডিফাই করতে চান, ধরেন এখানে কোনো একটা পাথ ডিলিট করে দিবেন, আপনি হচ্ছে কন্ট্রোল ধরে এভাবে টান দেন, এই পাথগুলো সিলেক্ট হলো, এগুলোকে ডিলিট করে দিন, বুঝছেন? তাহলে স্যার এই ওয়ার্ক পাস করে মানে সুবিধা কেন করে আর কি? ওটা একটা ব্যাকআপ স্যার, সহজ ভাষায় ওটা ব্যাকআপ। বুঝছেন? ব্যাকআপ। আচ্ছা, থ্যাংকস উর্মি সালমা, আমাদের সবারই ক্লিয়ার হয়ে গেল। এক্সপার্ট। এখন তাহলে বুঝছেন না? আপনি হচ্ছে একটা কাজ করবেন, হ্যাঁ, কাজ না করলে কিন্তু এগুলো কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? একটা প্রশ্ন হ্যাঁ বলুন। স্যার, আমরা যে কলম 3-4টা কলম দিয়ে একসাথে লিখলে স্যার লেখার মতো হয় না, ওইভাবে টেক্সট কিভাবে লেখে? 3-4টা কলম দিয়ে একসাথে লিখতে চান? আচ্ছা, এগুলো পরে না স্যার, লিখেন। এরকম থাকে না টাইপিং এর মধ্যে, হ্যাঁ, ওটা কিভাবে করে? দেখেন যদি এই ধরনের কোনো ইমেজ থাকে দেখেন, অনেক কিছু মাথায় থাকে না, বুঝছেন? হ্যাঁ, দেখাবেন যে এই ইমেজটা কিভাবে হচ্ছে বা কিভাবে করা যায়। আমি স্যার রেখার মতো করে টাইপিংটা তার মাল্টি পেনের কথা মনে হয় বলছে, মনে মাল্টি হচ্ছে, পেন। এটাই মাল্টিপেন। মানে আপনি লিখতেছেন একসাথে, মানে অনেকগুলো দাগ হবে এরকম? জি স্যার, এক এক রকম দাগ আবার কালারও করা যাবে কিনা? না, ওইভাবে আপনি টাইপ করতে পারবেন। আপনি টাইপ করতে গেলে আপনি একটু ব্রাশ টুল দিয়ে আপনি যখন ধরেন টাইপোগ্রাফিতে যদি ভালো থাকেন, মানে ভালো আপনি হ্যান্ড রাইটিং থাকে, সেগুলোকে এনে আপনি পেন টুল দিয়ে বিভিন্ন কিছু করতে পারেন। কিন্তু এখানে এমন কোনো টুল নাই যেটা দিয়ে আপনি মাল্টি পেনের